ওয়েলকাম টু মাই ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেল। আজকে আমরা এই ক্লাসে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের যে পরিমিতির অঙ্কগুলো আয়তক্ষণের যে চ্যাপ্টার সে চ্যাপ্টার আমরা আরম্ভ করেছিলাম এবং আমরা আজকে এমসিকিউ এবং এসএ টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তোমাদের বলে রাখি যে তোমাদের টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার সামনেই, তার আগে আমাদের এই চ্যানেলে যে বীজগণিত এবং উপপাদ্যের বা জ্যামিতির যে সাজেশান দেওয়া আছে এই সাজেশানগুলো তোমরা একটু দেখে নিজেরা যদি তৈরি করতে পারো তোমাদের টেস্ট এবং আগে যে 2025 সালে মাধ্যমিক সেখানে কিন্তু তোমরা অনেক উপকৃত হতে পারো। তাই 2025 সালের যে সাজেশান, অঙ্কের সাজেশান বা গণিতের যে সাজেশান, সেই সাজেশানের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো, তাহলে সেখান থেকে তোমরা কিন্তু অনেক অঙ্ক কমন পাবে। তো যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমরা 2025 সালের যে সাজেশান এবং কোনগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি এবং করব। আজকে আমরা ক্লাস ভিত্তিক অর্থাৎ আয়তক্ষণের যে অঙ্কগুলো সেগুলো আমরা শেষ করব। তো আর দেরি না করে এই ভিডিওটা আরম্ভ করা যাক। তাহলে আজকে আমরা আরম্ভ করব যে 24 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই 24 নম্বরের অঙ্কগুলো কিন্তু আমরা আরম্ভ করব। এখানে যে এমসিকিউ আছে, এমসিকিউ অর্থাৎ 1 নম্বরের যে অঙ্ক, সেই অঙ্কটা কি বলছে যে একটি সমকোণী চৌকোলাকৃতি বাক্সের ভিতরে আয়তন কত? 440। তাহলে এখানে আয়তন কত বলে দিয়েছে? 440 তোমার এই ঘন সেমি এবং ভিতরে ভূমি তলের ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফল কত বলেছে? ভূমির ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে কত? এই 88 এই বর্গ সেমি। তা আমাকে কি বের করতে হবে? এই উচ্চতা। দেখো আমরা আয়তনের ফর্মুলা কি জানি? আয়তনের ফর্মুলা জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি উচ্চতা সমান সমান কি আয়তন। এটা দেখো আমরা জানি, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা যদি গুণ করি তাহলে আমরা আয়তন পাবো। আবার দেখো আমরা জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি গুণ করি তাহলে সেটাই কি হয়? এই ভূমির ক্ষেত্রফল ইন্টু কি এই উচ্চতা আর আয়তন। তাহলে আয়তন মান বসিয়ে দিচ্ছি, তাহলে আয়তন কত বলেছে? এই 440 আর ভূমির ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 88। আমাকে কি বের করতে হবে? উচ্চতা। তাহলে কত? 440। তাহলে উচ্চতা সমান সমান কত হয়ে গেল? তাহলে 440 বাই কত? 88। তাহলে 5 দিয়ে কাটলে কত? 5। তাহলে দেখো আমরা উচ্চতা পেয়ে গেলাম। এই উচ্চতা কত? তাহলে 5 সেমি আমরা কিন্তু হয়ে গেল। তাহলে আশা করি এই অঙ্কটা কিন্তু বোঝা গেছে। এবার যে সেকেন্ড অঙ্কটা, সেই সেকেন্ড অঙ্কটা আমরা করব। তাহলে এখানে সেকেন্ড অঙ্কটা কি বলছে? একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার এবং গভীরতা 16 মিটার। ওই গর্তের মধ্যে 5 মিটার দীর্ঘ এবং 4 মিটার প্রস্থ ও 2 মিটার পুরু তক্তা রাখা যাবে। তাহলে আমরা যদি ছবি আঁকি, ছবির সাহায্যে বুঝবো। তাহলে এইটা তোমার একটা কি বলেছে? একটা গর্ত বলে দিয়েছে, যার দৈর্ঘ্য কত? 40, প্রস্থ কত বলছে? 12, আর এই যে গভীরতা, এই গভীরতা কত? 16। তাহলে এইখানে বলছে কটা এই যে তক্তা, এই তক্তা তোমার কি বলছে? রাখা যাবে, যার দৈর্ঘ্য কত? 5 মিটার, এই প্রস্থ কত? 4 মিটার। তাহলে এরকম কটা তক্তা আমরা এর ভিতর রাখতে পারবো? তাহলে আমরা ধরে নিলাম যে এই যে তক্তা, কটা তক্তা? একটি তক্তা এর মধ্যে আমরা কি রাখতে পারবো। তাহলে দেখো আমরা বলতে পারি যে এই টোটাল বড় বাক্সের আয়তন, আর আমরা যদি একটা তক্তার আয়তন বের করতে পারি এবং তার সাথে যদি x গুণ করে দিই, তাহলে দেখো এই টোটাল যে বড় বাক্সের আয়তন আর এই টোটাল যে তক্তার আয়তন সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি যে আয়তকার গর্তের দৈর্ঘ্য কত বলেছে? এই 40 মিটার, আর প্রস্থ কত বলেছে? এই 12 মিটার, আর গভীরতা কত বলেছে? 16 মিটার। তাহলে আয়তন আমরা বলতে পারি, তাহলে আয়তন কত? 40 × 12 × 16 এই ঘন মিটার। তাহলে মনে করি যে একটি তক্তা রাখা যাবে। তাহলে
একটি তক্তার আয়তন কত হবে? তাহলে একটা তক্তার আয়তন কত হতো? 5 × 4 × 2। তাহলে একটি তক্তার আয়তন কত হবে? x × 5 × 4 × 2, তাহলে এত ঘন মিটার। তাহলে আমরা বলতে পারি যে শর্তানুসারে যে x × 5 × 4 × 2 সমান সমান 40 × 12 × 16। তাহলে বা x সমান সমান 40 × 12 × 16 বাই কত? 5 × 4 × 2। তাহলে দেখো 4 10 40, 5 2 10, 2 দিয়ে কেটে গেল। তাহলে x সমান সমান, তাহলে এই দুটো গুণ করলে আমরা পেয়ে যাব। তাহলে 16 দুগুণী 32, হাতে থাকলো 3, 16 কে 16 আর 3 কত? 19। তাহলে আমরা বলতে পারি যে ওই গর্তের মধ্যে 192টি তক্তা রাখা যাবে। তাহলে এটা আমরা অপশন নাম্বার কত পেয়ে গেলাম? এই বি নাম্বার অপশন কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা কিন্তু বুঝতে পেরেছো। এইবার যে 3 নম্বর অঙ্ক, সেই 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখবো। তাহলে দেখো 24-এর 3 নম্বর অঙ্ক, আমরা 24-এর এই 3 নম্বর অঙ্কটা দেখবো। এখানে বলেছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256। তাহলে আমরা যদি ঘনক দেখি, তাহলে ঘনক কেমন? এরকম ঘনক হয়, এরকম। তাহলে বলছে ঘনকটির আয়তন কত? তাহলে ঘনকের যে পার্শ্বতলের ক্ষেত্রফল কত? 256। কত বলেছে? 256 বর্গ মিটার। তাহলে এটা দেখো আমরা জানি। তাহলে আমরা ধরে নিলাম যে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য x মিটার। তাহলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা কি জানি? যে 4x² সমান কত? 256। তাহলে আমরা বলতে পারি যে 4x² সমান কত? 256, বা x² সমান 4 দিয়ে ভাগ। তাহলে 4 6 24, 4 4 16, তাহলে x সমান কত? 8। তাহলে আমরা কি করলাম? যে ধনাত্মক মান গ্রহণ হলো। তাহলে এবার দেখো কি যাচ্ছে? আয়তন। তাহলে আয়তনের ফর্মুলা কি? তাহলে অর্থাৎ ঘনকের আয়তন তাহলে কত হবে? 8³ তাহলে তো ঘনমিটার, তাহলে কত হলো? 512 ঘনমিটার। তাহলে আশা করি দেখো এই অঙ্কটা আমরা করতে পেরেছি। তাহলে অ্যান্সার নম্বরটা কত হবে? এই অ্যান্সার কত হবে তোমার? ডি, অর্থাৎ 3-এর ডি নাম্বার কিন্তু অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এবার দেখো 4 নম্বর অঙ্কটা কি বলছে। এখানে 4 নম্বর অঙ্ক কি বলছে? যে দুটি ঘনকের আয়তনের অনুপাত। তাহলে এখানে কি বলছে? যে দুটি ঘনকের যে আয়তনের অনুপাত কত বলছে? যে 1:27। তাহলে বলছে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে আমরা দেখো, আমরা যদি বলি প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? a1 একক। দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? a2 একক। তাহলে আমরা বলতে পারি যে a1³ বাই a2³ এটা 1/27। তাহলে দেখো যদি বাহুর দৈর্ঘ্য a1 ধরি, তাহলে আয়তন কত হবে? a³। তাহলে প্রথম ঘনকের আয়তন কত হবে? a1³। দ্বিতীয় ঘনকের আয়তন তাহলে কত হবে? a2³। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে a1 বাই a2 কত? 1/3। তাহলে আমাদের কাছে কি চাইছে? যে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা, এটা হলো কি তোমার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে কি করছি? আমরা যেহেতু এখানে স্কয়ার আছে, তাই উভয় পক্ষকে আমরা কি করছি? স্কয়ার করে দিচ্ছি। তাহলে a1, তাহলে এখানে কত হবে? a1² বাই a2², তাহলে কত? 1/9। তাহলে আমরা যদি 4 দিয়ে গুণ করি, 1/9। তাহলে আমরা যেটা অনুপাতটা পেলাম, সেই অনুপাতটা কত? 1:9। তাহলে এখানে আমরা অপশন নাম্বার নিতে পারি কত? 4-এর
সি, অর্থাৎ 4-এর কত সি নাম্বার অপশনটা পেলাম। তাহলে আশা করি দেখো তোমরা বুঝতে পেরেছো। 5 নম্বর অঙ্কটা কি বলছে? 5 নম্বর অঙ্কটা বলছে যে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি হলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক কি বলেছে? একটা ঘনক বলে দিয়েছে। এই ঘনকের কি বলেছে? একটা সমগ্র তলের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য। তাহলে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল কত বলে দিয়েছে? এস এবং কর্ণের দৈর্ঘ্য ডি। তাহলে আমি এখানে ধরে নিলাম যে ধরি যে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে এস সমান কত? 6a স্কয়ার বর্গ একক। দেখো এটা আমরা আগে থেকে জানি। আর কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি জানি আমরা? যে কর্ণের দৈর্ঘ্য d সমান √3a একক। দেখো এটা আমরা জানি। তাহলে দেখো তাহলে আমরা কি বলতে পারি? যে a সমান d বাই কত? √3 একক। তাহলে দেখো এটা আমরা কি করলাম? 2 নম্বর সমীকরণ দিলাম। এবার আমাদের কি করতে হবে? 1 নম্বর এবং 2 নম্বর থেকে যদি আমরা a অমিট করতে পারি তাহলে s এবং d এর মধ্যে আমাদের সম্পর্ক নির্ণয় হয়ে যাবে। আর আমাকে এটাই বলেছে যে s এবং d এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে আমরা কি করব? যে a সমান d বাই √3 1 নংয়ে বসছি। তাহলে s সমান কত বলেছে? 6a স্কয়ার। তাহলে s তাহলে এর মান কত? d বাই 3। তাহলে 6 ইনটু তাহলে কত হবে? d বাই √3 তাহলে কত স্কয়ার। তাহলে 6 ইনটু কত? d স্কয়ার বাই 3। দুইটা কাটলাম। তাহলে কত? 3 দুগুণে 6। তাহলে আমরা কি পেলাম? যে পেলাম তাহলে s সমান কত? 2d স্কয়ার। তাহলে এবার দেখো আমাদের অপশনে কোনটা আছে? আমাদের অপশন আছে d স্কয়ার সমান s বাই 2। তাহলে আমরা এটা লিখতে পারি যে d স্কয়ার সমান কত? s বাই 2। তাহলে এটা কত? আমার ডি নাম্বার অপশনটা কিন্তু হয়ে গেল। তাহলে দেখো আশা করি আমরা এমসিকিউ যেগুলো আছে সেই এমসিকিউ কিন্তু আমরা করতে পারলাম। তাহলে এরপরে আমরা যে অঙ্কগুলো করব সেটা হলো কি 25 নম্বরের যে অঙ্ক, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা কিন্তু করব। এইবার দেখো আমরা যে 25 নম্বরের যে অঙ্ক সেই 25 নম্বর অঙ্কগুলো করবো, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক। সেই 25 নম্বর অঙ্কটা আমাদের কি বলেছে সেটা আমরা দেখবো। এখানে কি বলছি? যে একটি আয়তঘনের তলের সংখ্যা x, ধারের সংখ্যা y, শীর্ষবিন্দু সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে আমাকে কি বলেছে? যে x মাইনাস y প্লাস z প্লাস p এর কিন্তু মান বের করতে বলেছে। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে x এর মান কত? x তাহলে কি বলেছে? তল। তাহলে আমরা দেখবো যদি একটা আয়তঘন হয় তাহলে দেখো এটি যদি একটা আয়তঘন হয় তাহলে এই আয়তঘন তল কটা? তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে আমরা জানি যে আয়তঘনের যে তলের সংখ্যা সেটা কত? 6টি। ওয়াইটি কি বলেছে? এই ওয়াইটি বলেছে ধার সংখ্যা। তাহলে ধার বলতে আমরা কোনগুলো বুঝি? এই ধার হলো দেখো এগুলো, অর্থাৎ এই যে ধার হলো এগুলো। তাহলে আমার ধার কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এই 9টা 10টা 11টা 12টা। তাহলে ধার কত? আমরা 12টা কিন্তু পেলাম। তাহলে জেডটা কি বলছে? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু বলতে আমরা বুঝি এই 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে জেড মানে কত? 8। আর পি হলো কর্ণের সংখ্যা, পি এর মান কত? 4। তাহলে এবার দেখো, এবার যদি মানগুলো বসাই তাহলে 6 মাইনাস 12 প্লাস 8 প্লাস কত? 4। তাহলে দেখো 8 4 12, তাহলে 12 থেকে দেবো, আনসার কত? 6। তাহলে আমরা কত পেলাম? x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত পেলাম? আমরা 6 পেলাম। তাহলে দেখো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে যে নেক্সট যে 2 নম্বর অঙ্কটা, সেই 2 নম্বরটা কি বলছে? যে দুটি আয়তঘনাকার মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4 6 4 একক এবং 8 2h-1 2 একক। যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে h এর মান নির্ণয় করো। এবার দেখো এখানে মাত্রা বলতে আমরা কি বুঝি? এই মাত্রা বলতে বোঝায় 2 নম্বর অঙ্কটা, এটা হলো 1 নম্বর অঙ্ক। এই মাত্রা বলতে আমরা বুঝি কি? এই দৈর্ঘ্য, এই প্রস্থ এবং কি উচ্চতা। তাহলে এখানে দেখো দুটি আয়তঘন কিন্তু বলে দিয়েছে, দুটি আয়তঘন তোমাকে বলে দিয়েছে।
তাহলে এই দুটো আয়তঘন যদি বলে দেয় তাহলে দেখো এই প্রথম আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কত 4 6 4 এবং এটা কত বলেছে 8 2h - 1 এবং কত বলেছে 2 এবং এদের আয়তন সমান। তাহলে এবার দেখো আমরা শর্তানুসারে কি বলতে পারি যে 8 × 2h - 1 × কত 2 = 4 × 6 × কত 4। তাহলে যেহেতু আয়তন দুটো ইকুয়াল তাহলে এই আয়তঘনের যে দৈর্ঘ্য প্রস্থ × উচ্চতা এবং এই যে আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দুটো কি হবে ইকুয়াল। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি h এর মান পেয়ে যাব। তাহলে উভয় দিক থেকে দেখো 4 × 2 = 8, তাহলে এই 2 × 3 = 4, তাহলে এই 4 4 কি হবে কেটে যাবে। তাহলে আমার থাকলো 2h - 1 = কত 6, তাহলে 2h = কত 7, তাহলে h = কত 7/2, তো কত পেলাম 3.5। তাহলে আশা করি দেখো অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এবং h এর মান আমরা কত সুন্দরভাবে কিন্তু বের করতে পারলাম। তাহলে দেখো আমাদের 25-এর যে 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি এই অঙ্কটা কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এই অঙ্ক এগুলো 1 অথবা 2 নম্বরের জন্য আসতে পারে। এবার দেখো আমরা এইবার দেখো 25-এর 3 নম্বর অঙ্কটা কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা কিন্তু 2 নম্বরের জন্য কিন্তু মাধ্যমিকে আসতে পারে। তো অঙ্কটা তোমরা মন দিয়ে ভালো করে দেখবে যে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে সেটা বের করতে বলছে। তাহলে তোমাকে এই একটা ঘনক বলে দিয়েছে, এই একটা ঘনক তোমাকে বলে দিয়েছে এবং এই ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি হয় তাহলে এই ঘনকটাকে কি করা হয়েছে তোমার 50% অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত 50% বৃদ্ধি করা হয়েছে। তাহলে আমরা কি করব যে প্রথমে এই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করব, তারপরে এই যে বৃদ্ধি পাওয়ার পর যে বাহুটা পাবো তার কি করব সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। তাহলে প্রথমে আমরা করি অর্থাৎ পূর্বে যে ঘনক ছিল তার সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে ধরি যে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক, তাহলে কি হবে যে সমগ্র তলের যে ক্ষেত্রফল তাহলে কত হবে 6a² বর্গ একক, এটা আমরা জানি। তাহলে 50% বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য হবে কত, তাহলে a + a × 50/100 তাহলে কত 2, তাহলে a + a/2 তাহলে কত 3a/2 একক। তাহলে আশা করি দেখো এই অঙ্কটা বুঝতে পেরেছো যে বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে এখন বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে 3a/2। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কি হবে যে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে 6 × বাহু স্কয়ার মানে 3a/2 তার স্কয়ার, তাহলে কত হবে এত বর্গ একক। তাহলে এটা তোমার কত হলো 6 × 9a²/4, তাহলে 2 দিয়ে কাটি 2 × 3 = 4 3 × 6 তাহলে কত 27a²/2 এত বর্গ একক। তাহলে দেখো তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তাহলে কত যে সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তাহলে কত 27a² মাইনাস কত a²। তাহলে দেখো এটা তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমরা কিভাবে এটা বের করলাম, অর্থাৎ পূর্বের যে ক্ষেত্রফল সেই পূর্বের ক্ষেত্রফল বের করলাম এবং পরের যে ক্ষেত্রফল সেই পরের ক্ষেত্রফলটা কিন্তু আমরা বের করলাম। অর্থাৎ এখনকার ক্ষেত্রফল কত 27a² আর পূর্বের ক্ষেত্রফল কত ছিল 6a²। তাহলে এটাই তো আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা কত পাবো দেখে নাও। তাহলে অপশন 2, তাহলে কত 27a² মাইনাস 12a², তাহলে কত হলো 15a²/2 এত এই বর্গ একক। তাহলে এটা আমরা পাইলাম। তাহলে শতকরা সমগ্র তলের ক্ষেত্রফল
বৃদ্ধি পাবে। তাহলে দেখো আমরা এটা যদি বের করতে যাই শতকরা, তাহলে কি হয়, যতটুকু বৃদ্ধি পায় সেটা পাই পূর্বের ক্ষেত্রফল আর শতকরার জন্য কত ইন্টু 100। তাহলে এটা দেখো যদি ক্যালকুলেশন করি তাহলে কত এস কেটে যাবে। তাহলে দেখো 3 দিয়ে যদি কাটি 3 দুগুণে 6, 3 পাঁচে কত 15। তাহলে আমার এটা কত দাঁড়ালো, এটা কত 5/4 ইন্টু কত 100। তাহলে 4 দিয়ে কাটলে 25, তাহলে কত 125 পেলাম। তাহলে এত বর্গ একক কিন্তু আমরা পেলাম। তাহলে আমরা বলতে পারি যে ওই ঘনকের সমতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, 100 শতকরা 125 বর্গ একক কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে আশা করি দেখো এই অঙ্কটা বুঝতে পেরেছ, এবং এই অঙ্কটা কিন্তু মাধ্যমিকের জন্য ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এটা যদি থাকে তাহলে 2 নম্বরের কিন্তু এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে দেখো আমরা এই অঙ্কটা খুব সহজে কিন্তু আমরা করতে পারলাম। এই 25-এর যে 4 নম্বর অঙ্কটা কি বলছে, 4 নম্বরটা বলছে যে 3টি ঘন যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি, ঘনক 3টি গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে সেটা নির্ণয় করো। তাহলে এখানে কি বলছে যে 3টি ঘনক আছে, যে এই 3টা তোমার কি আছে ঘনক আছে, একটা, এই দুটো আর এই 3টা তোমার কি আছে এই ঘনক আছে, যাদের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত বলছে, এটা 3, এটা 4, এটা 5। তাহলে এটা গলিয়ে কি করেছে, একটা বড় যে গোলক আছে সেই বড় একটা কি করেছে গোলক তৈরি করেছে। তাহলে এই 3টাকে বলিয়ে কি করেছে একটা বড় গোলক তৈরি করেছে। তাহলে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমি বড় গোলক বা এই 3টা গোলক গলিয়ে যে নতুন গোলক তৈরি হলো সেই গোলকের বাহুর দৈর্ঘ্য ধরলাম কত a। তাহলে এবার দেখো যে এই 3টা গোলকের আয়তন ইকুয়াল এই গোলকের আয়তন হবে কিনা। তাহলে এই গোলকের আয়তন তাহলে কত পাবো 27, এই গোলকের আয়তন কত 64, এই গোলকের আয়তন কত 125। তাহলে এই 3টার যোগফলই দেখো এইটা আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি যে নতুন গোলকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত a একক। তাহলে a সেমি। তাহলে শর্তের সময় বলতে পারি যে শর্তানুসারে তাহলে a কিউব ইকুয়াল কত 3 এর কিউব প্লাস কত 4 এর কিউব প্লাস কত 5 এর কিউব, বা a কিউব সমান সমান কত 27, এটা কত 64, এটা কত 125। তাহলে a কিউব দেখো যোগ করো, তাহলে 5 আছে 9, 9 আর 7 কত 16, হাতে থাকলো 1, 3, 3 আর 6 কত 9, 9 আর কত দিয়ে 11, হাতে থাকলো 1, তাহলে 1 আর 2, তাহলে a মান কত 6। তাহলে আমরা বলতে পারি যে এই 3টা গোলককে গলিয়ে যে নতুন গোলক পেলাম তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত 6। আবার বলি দেখো এই গোলকের আয়তন, এই গোলকের আয়তন, এই গোলকের আয়তন, অর্থাৎ যে গোলকের অর্থাৎ দেখো আবার বলি যে এই ঘনকের আয়তন, এই ঘনকের আয়তন এবং এই ঘনকের আয়তন, এই 3টা ঘনককে গলিয়ে কিন্তু একটা বড় ঘনক পেয়েছে। তাহলে এই ঘনকের আয়তনের যে ফর্মুলা সেটা কি বাহুর কিউব। তাহলে বাহুর কিউব মানে কত 27। তাহলে এই ঘনকের যে বাহুর কিউব সেটা কত হবে 64, কারণ বাহুর কিউব করলে তার কি পাওয়া যাবে আয়তন। তাহলে এই ঘনকের যে বাহুর দৈর্ঘ্য সেটা 5, এবং তার যদি আমরা ঘনক কিউব করি তাহলে কত 125। তাহলে এই 3টার যোগফল কত হলো 216। তাহলে এই যে নতুন ঘনক তার বাহুর দৈর্ঘ্য কত হবে 6। তাহলে আশা করি দেখো এই অঙ্কটা তোমরা কিন্তু বুঝতে পেরেছো। তাহলে এই লাস্ট যে অঙ্ক সেই লাস্ট অঙ্ক কি বলছে যে একটি ঘরে দুটি সংলগ্ন দেওয়ালে দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার, ঘরটির উচ্চতা যদি 4 মিটার হয় তাহলে মেঝের ক্ষেত্রফল কত। তাহলে সাপোজ দেখো একটা ঘর যদি হয় তাহলে এই ঘরে তোমার কি বলেছে যে দুটো অল আছে, একটা অলের দৈর্ঘ্য 12, একটা কত 8। তাহলে এই তাহলে মেঝের ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে কত 12 × 8 = কত 96
এই বর্গ মিটার। তাহলে দেখো এটা মুখে অঙ্ক হয়ে গেল। তাহলে এই মেঝের ক্ষেত্রফল তুমি কত পেলে, যে 12 × 8 অর্থাৎ মেঝের যে ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফলের ফর্মুলা কি, অর্থাৎ ক্ষেত্রফল কত তোমার দৈর্ঘ্য ইন্টু কত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 12 আর প্রস্থ 8, তাহলে কত 96 এই বর্গ মিটার। তাহলে দেখো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। বলো আশা করি তোমাদের কাজে লাগবে এবং মাধ্যমিকে এখান থেকে তোমরা 1 নাম্বার অথবা 2 নাম্বারের প্রশ্ন কিন্তু তোমরা কমন পেতে পারো। তাই এই অঙ্কগুলো তোমরা ভালো করে রেখো। যদি এই চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই।